আলো আমার অর্ধাঙ্গিনী হতে যাবে কেন? মেঘালয় বসা থেকে উঠে দাঁড়ালো। তানিয়া আর মাসফি আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মাহারিন ধীর পায়ে হেঁটে এসে সোফায় বসলো। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, কারণ আমি চাইছি। তোমার চাওয়া আর না চাওয়ার তো বিয়ের মতো একটা ব্যাপারকে আমি ছেলে খেলা হিসেবে ভাবতে পারি না মা। ছেলে খেলা ভাববে কেন? আলো ইজ কারেক্ট গার্ল ফর ইউ। আম্মু, আপনি অনুমতি দিলে একটা কথা বলি? তানিয়ার কথা শুনে মাহারিন তানিয়ার দিকে ফিরল। মাসফি চোখের ইশারায় বারবার তানিয়াকে চুপ থাকতে বলল, কিন্তু তানিয়া মানলে তো। মেঘালয় আপনার ছেলে, আপনার চেয়ে মেঘালয়ের ভালো কে বুঝবে? কিন্তু মেঘালয়ের সঙ্গে আলোকে আমি মানতে পারলাম না বিষয়টা। সব কিছু মেনে নেওয়ার মতো ধারণ ক্ষমতা তোমার নিজের মধ্যে তৈরি করা উচিত তানিয়া। মেঘালয়ের সঙ্গে আলোকে মানাবে না, এটাই তো বলতে চাইছো তুমি? জীবনসঙ্গীর গায়ের রং কালো ফর্সা এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে জীবনসঙ্গী কেমন, সে কতটা আপন হতে পেরেছে, সে কতটা লয়াল, সে কতটা এফোর্ট দিচ্ছে। মাহারিনের কথা শুনে তানিয়া মেকি হাসি দিয়ে বলল, কিন্তু একটা লো ক্লাস ফ্যামিলির মেয়ে, আর যাই হোক হাই ক্লাস ফ্যামিলির বউ হতে পারে না। কোথায় সে আর আমরা কোথায়? আপনি কিভাবে ভাবলেন আমরা আপনার সব ব্যাপারে সহমত প্রকাশ করব? ব্যাপারটা যদি মেঘালয় আর আমার মাঝে থাকতে দাও তাহলে বেটার হতো তানিয়া। তোমাকে আমি কিছু বলতে চাই না, কারণ তুমি এখন আমার ছেলের বউ। তবুও আজ বলতে বাধ্য হচ্ছি। তুমি আমার ছেলের বউ হয়ে কদিন এই বাড়িতে ছিলে? কতদিন তুমি ছেলের বউ হিসেবে দায়িত্ব পালন করেছো? তুমি এত বড়লোক বাড়ির মেয়ে, তবুও কেন আমি তোমার কাছে সংসারের বোঝা চাপিয়ে দিয়ে শেষ বয়সে একটু শান্তি, একটু অব্যাহত নিতে পারছি না? মাহরিনের কথা শুনে আপাতত সবাই স্তব্ধ। মেঘালয় দুই হাত দিয়ে তার কপালের চুলগুলো পেছনের দিকে সরিয়ে দিল। তারপর দুই হাতের ওপর থুতনির ভর রেখে উদাস হয়ে কিছু একটা ভাবতে লাগলো। এদিকে তানিয়া বিস্মিত হয়ে গেল। মাসফি বুঝতে পারল পরিস্থিতি অন্যদিকে গড়াতে পারে, তাই তানিয়ার হাত ধরে সেখান থেকে চলে যাওয়ার জন্য তানিয়াকে বারবার অনুরোধ করে, কিন্তু তানিয়া নাছোড়বান্দা। তো আপনি এখন কি চাইছেন? আমার ক্যারিয়ার ছেড়ে এসে আপনার সেবা করি, আপনার সংসার সামলাই? আমি তো একবারও বলিনি তুমি তোমার ক্যারিয়ার ছেড়ে এসো। তুমি আমার সেবা করবে না, ইটস ওকে। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার সংসার দেখে রাখতে পারবো। কিন্তু আমারও তো শখ আছে। তিনটা ছেলে আমার। বড় ছেলেকে বিয়ে করিয়ে ভালো করে 1 মাসও ছেলের বউয়ের সঙ্গে থাকতে পারলাম না। কাব্যকে বিয়ে করালাম। কাব্য আর ইতি দুজনেই স্কলারশিপ পেয়েছে, চলে যাবে পোল্যান্ডে। মেঘালয় সারাদিন মেডিকেলে পড়ে থাকে। আমার একা বাড়িতে দম বন্ধ হয়ে আসে। একাকী সময় না কাটলে কোনো আত্মীয়র বাড়িতে চলে যান। আর যদি ভেবেই থাকেন মেঘালয়কে বিয়ে করাতেই হবে, তাহলে আলোকে নয় অন্য কাউকে দেখুন মেঘালয়ের জন্য। তানিয়া, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি এখনও বেঁচে আছি। আমার ছেলের ভালো মন্দ আমাকে বুঝতে দাও। মাহরিনের কথা শুনে মাসফি এবং তানিয়া দুজনেই উঠে চলে গেল। মেঘালয় দীর্ঘ শ্বাস ফেলল। তারপর মাহরিনের পায়ের কাছে বসলো। মাহরিনের হাঁটুতে মাথা ঠেকিয়ে বলল, মা তুমি কি চাও? আলোকে তোর বউ হিসেবে দেখতে চাই। আমার ঘরে আলোর পদচারণ দেখতে চাই। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছি আমি তোর কাছে মেঘালয়? মেঘালয় মাহরিনের হাঁটুতে মাথা রাখা অবস্থায় হুট করে চোখের পানি ছেড়ে দিল। মাহরিন হাঁটুতে ভেজা অবস্থা টের পেয়ে মেঘালয়ের মাথায় হাত রেখে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন পাগল ছেলে? তুমি কি ভাবছো মা? তুমি কি ভাবছো তুমি চলে গেলে আমি নিঃসঙ্গ হয়ে পড়ব? আমার অবর্তমানে কে আছে তোকে দেখে রাখার? মাসফি তার পরিবার নিয়ে ব্যস্ত। কাব্য থাকবে না দেশে। আর তুই একা কি করবি? তোকে বিয়ে করিয়ে মরতে পারলে আমার শান্তি রে মেঘালয়। ইদানিং তোর বাবা আমাকে রোজ রাতে এসে স্বপ্নে দেখা দেয়, আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। আমি নিষ্ঠুরের মতো তোর বাবাকে বারবার ফিরিয়ে দিই, তাকে মিষ্টি সুরে বকা দিই, বারবার বলি মেঘালয়ের আমি ছাড়া আর কে আছে, ওর একটা ব্যবস্থা করি। তারপর তোমার হাত ধরে চলে যাব, তুমি যেদিকে যেতে বলবে সেই দিকে যাব। মেঘালয় মাহরিনের হাত শক্ত করে চেপে ধরে তারপর কান্না ধরা গলায় বলে, তুমিও পাসান, বাবা তো চলে গেল, এখন তুমিও পালিয়ে যাওয়ার পায়তারা করছো। কেন করছো এমন? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা?
তোমার মেঘালয়ে তুমি ছাড়া আর কে আছে? মাহারি নিজেকে শক্ত রাখলো, কিন্তু ভেতরটা যে কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মৃত্যু হুট করে এসে যদি তাকে গ্রাস করত, কিন্তু সেই সৌভাগ্য কি আর তার আছে? রোজ রোজ একটু একটু করে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে। মেঘালয় এবার মাহারিনের হাত ধরে মাহারিনের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। তোমার লিউকোমিয়া মাত্র স্টেজ 2-তে আছে। চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবে মা। শরীরের রোগ মানুষকে যতটা কাবু করে তার চেয়ে বেশি কাবু করে মনের রোগ। তুমি তোমার মনকে বোঝাও, তুমি পারবে রোগকে জয় করতে। তোমার কিছুই হয়নি। চিকিৎসা বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে। ইউ উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি। মাহারিন মনে মনে হাসে মেঘালয়ের কথা শুনে। মাহারিন জানে তিনি আর কখনোই সুস্থ হতে পারবেন না, তবুও যেন মেঘালয়কে খুশি করার জন্য বলল, এই জন্যই তো বলছি আলোকে এনে দে, ওকে দেখলে আমি সুস্থ হয়ে যাব। মা, আলো কোনো খেলনা নয় যে ওকে চাইলে কিনে নিয়ে আসবো। সে একজন মানুষ, তার চাওয়া পাওয়া আছে নিশ্চয়। আলোর চাওয়া পাওয়া আছে কি নেই আমি বুঝবো, আগে তুই বল। তুই আগে বল, তুই আলোকে পছন্দ করিস? দুবার দেখা হলো মাত্র, তখন কি আর ওকে স্ত্রী বানানোর চোখে দেখেছি নাকি? মেঘালয়ের দুষ্টুমি সুরে বলা কথাগুলো শুনে মাহারিন হাসতে হাসতে বলল, পাজি ছেলে। মেঘালয় মুগ্ধ হয়ে তার মায়ের হাসি দেখল। কতদিন পর তার মাকে এভাবে হাসতে দেখেছে। এমন সময় মেঘালয়ের মোবাইল ফোনে কল আসে। মেঘালয় কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কিছু একটা বলতেই মেঘালয় সিরিয়াস ভঙ্গিতে জবাব দিল, আমি আসছি। মেঘালয় উঠে দাঁড়ালো, তারপর মাহারিনকে উদ্দেশ্য করে বলল, হসপিটালে যেতে হবে মা, ছুটি আর কাটানো যাচ্ছে না। মেঘালয় ছুটে গেল তার ঘরে, তারপর পরনের ড্রেস চেঞ্জ করলো। মানি ব্যাগ এবং মোবাইল হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাবার সময় মাহারিন পেছন থেকে ডাক দিল মেঘালয়কে। মেঘালয় পেছনে ফিরে তাকাতেই বলল, তাহলে আগামীকাল সকালে আলোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তোমার যা করতে ইচ্ছে করে করো, তোমার কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই। কারণ আজ পর্যন্ত আমি মাহারিন আমাদের সকল পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ ভেবে বড় হয়েছি। মেঘালয় চলে গেল আর মাহারিন বসে রইল ড্রয়িং রুমে। মাথায় 100 রকমের দুশ্চিন্তা ভর করছে। মেঘালয়ের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন, কারণ মেঘালয় তার মায়ের নেওটা। মা যা বলে তাই করে। কিন্তু আলো কি রাজি হবে? যদি আলো রাজি না হয়? পরদিন দুপুরে মেঘালয় বাড়িতে ফিরে আসে হসপিটালের ডিউটি শেষ করার পর। একরাশ ক্লান্তিতে তার দেহ নড়বড়ে অবস্থা। কোনো মতে গোসল শেষ করে দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে যেতেই দেখতে পেল মাসফি, তানিয়া এবং মাহারিনকে। তারা কি নিয়ে যেন আলাপ করছে। মেঘালয়কে দেখে মাহারিন চুপ হয়ে যায়। মেঘালয় তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, কাব্য ভাই আর ইতি ভাবিকে কবে আনবে? আগামীকাল সকালে, তানিয়া জবাব দিল। মেঘালয় প্লেটে ভাত নিয়ে একটা মাছের টুকরো নিয়ে খেতে শুরু করলো। তানিয়া এবার মাসফিকে চোখের ইশারায় কি যেন বলতে বলল মেঘালয়কে, কিন্তু মাসফি ইশারায় বোঝালো পারবে না সে। এদিকে মাহারিন ওদের দুজনের কাণ্ড দেখে বিরক্ত হয়ে গেল। এদিকে মেঘালয়ের মনে কুটকুট করছে আলোর ব্যাপারে জানতে, আলোদের বাড়িতে গিয়েছিল কিনা। যদি গিয়েও থাকে তাহলে আলোর সিদ্ধান্ত কী ছিল। পরক্ষণেই নিজের ভাবনাকে ধিক্কার জানালো। যে মেয়ে তাকে দেখলে বিরক্ত চোখে তাকায়, সেই মেয়ে আর যাই হোক মেঘালয়ের জন্য তার বিয়ের প্রস্তাব শুনে ধেই ধেই করে রাজি হয়ে যাবে না। আলোদের বাড়িতে গিয়েছিলাম আজ সকালে। মাহারিনের কথা শুনে মেঘালয় মাথা উঁচু করে তাকালো। আলোর বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখেছি, উনি হ্যাঁ বা না কিছুই জানায়নি। মাহারিনের কথায় যেন মেঘালয়ের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। এদিকে মাহারিন মন খারাপ করে বসে আছে। মেঘালয় ধীরে সুস্থে ভাত খেলো। তানিয়ার মাসফি মেঘালয়ের খাবার শেষ হবার জন্য অপেক্ষা করছে। মেঘালয় চেয়ার ছেড়ে বেসিনে গিয়ে হাত ধুলো, তারপর টাওয়ালে হাত মুছে মাহারিনের চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো। মাহারিন মেঘালয়ের হাত ধরে বলল, আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে মেঘালয়। যদি আলোর বাবা না করে দেয়? এটা তো তাদের ব্যক্তিগত বিষয়। এখন অপিনিয়ন যাই আসুক মেনে নিতে হবে। দুশ্চিন্তা না করে ঘরে গিয়ে আরাম করো। মাহারিন উঠে চলে গেল তার ঘরের দিকে। মেঘালয় নিজের ঘরের দিকে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে তানিয়ার ডাক শুনে মেঘালয় ফিরে তাকালো। কিছু বলবেন ভাবি? 10 মিনিট সময় হবে, কিছু কথা বলার ছিল। নাইট ডিউটি পর মেঘালয়ের ঘুমের চোখ ভেঙে আসছিল, কিন্তু তানিয়ার ডাক উপেক্ষা করে যাওয়ার মানে বেয়াদবি।
অগত্যা মেঘালয়কে আবারও সেখানে যেতে হলো। আমি মাসফি এবং আম্মু গিয়েছিলাম সেই মেয়েটির বাসায়। কথাটি বলে সামান্য বিরতি নিয়ে আবারও বলতে শুরু করলো তানিয়া। সরকারি বাসাগুলো তেমন উন্নত না। ধরো তোমার আলোর সঙ্গে বিয়ে হলো, কিন্তু তুমি 1 ঘন্টার জন্য তোমার শ্বশুরের বাসায় টিকতে পারবে না। মানে এতটাই অবস্থা শোচনীয় তাদের। মাসফি এবার তানিয়ার পক্ষ নিয়ে বলল, দেখ মেঘালয়, মা হচ্ছে আবেগপ্রবণ মানুষ। তার কথাই তো হ্যাঁ বললে হবে না। তুই কি সে আগের মতো ছোট আছিস? মায়ের কথা আমি সব সময় অক্ষরে অক্ষরে পালন করেছি ভাইয়া, আজও করব। মা যেই ডিসিশন নিয়েছে সেটা নিশ্চয় অনেক ভেবে চিন্তে নিয়েছে। মেয়ের পরিবার গরিব। তানিয়া ব্যঙ্গাত্মক সুরে বলল, মেয়ের পরিবার গরিব তো কি হয়েছে? মেয়ের পরিবারের মানুষ হলেই চলবে। কারণ মানুষের সঙ্গে সংসার করা গেলেও মানুষরূপী শয়তানগুলোর সঙ্গে সংসার করা সম্ভব নয়। মেঘালয় কথাটা বলেই তার ঘরের উদ্দেশ্যে চলে যাবার জন্য পা বাড়াতে তানিয়া বলে উঠল, তার মানে তুমি ওই মেয়েকে বিয়ে করবে? ওই মেয়ের খুব সুন্দর একটা নাম আছে ভাবি। নাম সম্বোধন করে কথা বললে শুনতে ভালো লাগে। আলো মনে হয় না আমাকে বিয়ে করতে রাজি হবে। তাই নিশ্চিত থাকতে পারেন যদি রাজি হয়। তানিয়ার কটাক্ষ করে বলা কথাখানি শুনে মেঘালয় হেসে ফেলল। মাসফির দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার বউ কেন আলোকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে? মা যে আলো বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে সেটা দেখে ইনসিকিউরিটিতে ভুগছে। ভাবছে আলো তোর বউ হয়ে এলে মাকে হাতের মুঠোয় রাখবে। মাসফি কথাটি বলে হো হো করে হেসে ফেলল। সেই সঙ্গে মেঘালয় হেসে ফেলল। এদিকে তানিয়া রেগে মেগে উঠে চলে গেল সেখান থেকে। কারণ মাসফি তানিয়ার মনের অবস্থা বুঝে জায়গা মতো তীর ছুঁড়েছে। তানিয়া চলে যেতে মাসফি মেঘালয়কে বলল, এদিকে আয়, পাশে এসে বস, কয়েকটা কথা বলি। মেঘালয় মাসফির পাশের চেয়ারে বসতে বসতে বলল, বলো কি বলবে। আলোর বাবা একজন রেলওয়ে কর্মকর্তা, এলাকায় বেশ ভদ্রলোক মানুষ হিসেবে পরিচিত। আলো ভীষণ ভালো একটা মেয়ে, আমি খোঁজ খবর নিয়েছি। টাকা পয়সা সব না মেঘালয়, জীবনসঙ্গী হিসেবে আলো অনেক অনেক ভালো হতে পারে। কারণ যেই মেয়ে রাস্তায় অজানা মানুষকে হেল্প করতে পারে সেই মেয়ে নিজের মানুষদের হয়তো আরও বেশি আগলে রাখবে। আরে ভাইয়া, তোমরা কি শুরু করেছো বলো তো? আরে মাত্র বিয়ের প্রস্তাব গিয়েছে তাদের বাড়িতে, তারা বিবেচনা করুক, তারপর না হয় এসব কথা বলো। মেঘালয়ের কথার মাঝে মাসফি কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। ছোট ভাই দুটোকে সে ভীষণ ভালোবাসে। বিয়ের পর স্ত্রীর জন্যই হয়তো পরিবার থেকে কিছুটা ছিটকে পড়েছে, কিন্তু ভালোবাসা সেই আগের মতোই আছে। মেঘালয় কি মায়ের কথা মানতে গিয়ে নিজের সঙ্গেই না আবার অন্যায় করে বসে, সেই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আলো মেয়েটাকে তোর কেমন লাগে মেঘালয়? মাসফির কথা শুনে মেঘালয় থমকে যায়। কারণ বড় ভাইয়ের সঙ্গে তাদের এত সখ্যতা হয়নি যে এমন ব্যাপার নিয়ে ভাইয়ের সঙ্গে আলাপ করতে পারবে। উত্তর দিতে হবে। মেঘালয় দুষ্টুমি করে জবাব দেয়। মাসফি সিরিয়াস ভঙ্গিতে মেঘালয়ের কাঁধে হাত রেখে বলল, জবাব চাই। কারণ তুই আর মা মিলে কথা পেটে নিয়ে ঘুরিস, তোরা সোজাসাপটা কথা বলিস না কখনো। জবাব নেই আমার কাছে, আমি চললাম, ঘুম পাচ্ছে। সারা রাত হসপিটালে খেটে এসে নিজের বিয়ের আলাপ করতে এনার্জি পাচ্ছি না, গুড বাই। মেঘালয় চলে গেল। এদিকে মাসফি চিন্তিত ভঙ্গিতে মোবাইল ফোন বের করে কল করলো কাব্যের নাম্বারে। কাব্যের কি মতামত সেটাও তো জানা জরুরি। আলো সবে মাত্র বাসায় ফিরেছে, সকাল থেকে বাড়িতে ছিল না। সকালে গিয়েছিল কোচিংয়ে, কারণ শনিবার ছিল, সকালে কোচিংয়ে পড়ায়। কোচিং শেষ করে টিউশনি পড়াতে চলে যায়। টিউশনি শেষ করে এতক্ষণে ফিরল। বাসায় ফেরার পর আজ সিতারা বেগমকে বেশ আনন্দিত মনে হচ্ছিল আলোর কাছে। তবুও নিজের ছোট মস্তিষ্কে চাপ না দিয়ে গোসলে ঢুকলো। গোসল শেষ করে বের হয়ে দেখলো সিতারা বেগম ভাত প্লেটে বেড়ে রেখেছে। আজ যে তার মায়ের মন ভীষণ ভালো আলো টের পেল। কারণ তার মায়ের মন যেদিন ভালো থাকে সেদিন আলোকে ভীষণ আদর করে, যেমন করে একজন মা আদর করে তার সন্তানকে। আলো নিঃশব্দে ভাত খেলো। আলোর ভাত খাওয়া শেষ না হতেই আফসার সাহেব 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে প্রবেশ করে। সিতারা বেগম এগিয়ে যায়, ব্যাগ দুটো রান্নাঘরে রেখে ফিরে এসে আলোকে বলল, তোর বাবার নাকি কি কথা আছে তোর সঙ্গে, তোর বাবার ঘরে যা, বাজারগুলো গুছিয়ে দিই তোমায়। একা পারবে? পারবো, তুই যা। আলোর যেন আজ অবাক হওয়ার দিন। অবাকের রেস কাটিয়ে চলে গেল তার বাবার ঘরে। তার বাবা সবে মাত্র পরনের ঘামাক্ত কাপড়গুলো ছেড়ে লুঙ্গি পরছেন। ঠিক ওই সময় আলো তার বাবার ঘরের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আসবো? আয়। অনুমতি নেওয়ার কি আছে? আলো ধীর পায়ে হেঁটে ওর বাবার খাটে গিয়ে বসলো।
আফসার সাহেব খাটের পাশে রাখা একটা প্লাস্টিকের চেয়ারে বসলেন। তোর সঙ্গে জরুরি কিছু কথা ছিল, তুই যদি অনুমতি দিস তাহলে বলি। অনুমতি নেওয়ার কি আছে? আলো কথাটি বলতে আফসার সাহেব হেসে বললেন, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? আলো মুচকি হেসে বলল, এমন স্পর্ধা আমার নেই বাবা। তুমি আমার সঙ্গে কথা বলার সময় অনুমতি নেবে কেন? আমি না তোমার মেয়ে? মেয়েদের কাছে বাবারা অনুমতি নেয় না। আলোর কথা শুনে আফসার সাহেবের আনন্দে বুক ভরে উঠল। মেয়ের কথাবার্তা প্রায় তাকে মুগ্ধ করে। মেয়ে দেখতে তার মতো হলেও কথাবার্তার ধাঁচ পেয়েছে তার মায়ের মতো। তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, তুই অনুমতি দিলেই আমি তাদের আসতে বলবো আগামীকাল। আলো থমকে যায়। হুট করে মনের মাঝে আবারও আতঙ্ক ভর করে, কারণ তাকে দেখতে আসা মানে আরও একটা অপমানের দিন তার জীবনের অধ্যায়ে যোগ করা। তার বাবার মলিন মুখ, তার মায়ের কটাক্ষ কথাবার্তা হজম করা আলোর পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। বাবা, আমি বিয়ে করতে না চাইলে কোনো অসুবিধা আছে? বিয়ে, আমাকে দেখতে আসবে, এইসব শব্দ আমার কাছে এখন আতঙ্কের শব্দ। বাবা, আমাকে এসব শব্দ থেকে মুক্তি দেওয়া যায় না? আলোর কথা শুনে আফসার সাহেবের মন খারাপ হয়ে যায়। মেয়ের কথাগুলো মনে দাগ কেটে রক্তাক্ত করে তোলে। সমাজের নিয়ম মানতে হয় বলেই তো মেয়েদের বিদায় দিতে হয়, নয়তো কে চায় নিজের অংশকে পরের ঘরে দিতে? আফসার সাহেব দীর্ঘ শ্বাস ছাড়লেন। মেয়েটাকে নিয়ে ইদানিং ভীষণ চিন্তা হয়, কিন্তু মাহারিন আহমেদের কাছ থেকে আজ মেঘালয়ের জন্য আলোর বিয়ের প্রস্তাব শুনে আনন্দে ভরে উঠেছে আফসার সাহেবের মন। মারে, মেয়েদের জন্ম হয়েছে পরের ঘরের জন্য। মেয়েরা হচ্ছে পরের বাড়ির আমানত। পরের বাড়ির আমানতকে পেলে পুষে বড় করে মেয়ের বাবা মারা একদিন আমানত ফিরিয়ে দেওয়ার সময় ঘনিয়ে আসে। আমানত ফিরিয়ে দিতে হয়। বাবা মাকে শত কষ্ট বুকের মাঝে রেখে মেয়েকে বিদায় দিতে হয়। সমাজের নিয়ম, সৃষ্টিকর্তার নিয়ম যে ভঙ্গ করা যায় না। যদি নিয়ম ভঙ্গ করার জন্য আমি অনুমতি পেতাম, তাহলে আমি নিয়ম ভেঙে তোকে আমার কাছে রেখে দিতাম। কিন্তু এমন নিয়ম যে কোনোদিনও হবে না। আলোর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে রেখেছে বিধায় আফসার সাহেব মেয়ের নিঃশব্দ কান্না টের পেলেন না। মাহারিন আহমেদ এসেছিল আজ সকালে। তোকে ওনার ছোট ছেলে মেঘালয়ের জন্য চাইছে। ছেলে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্নি চিকিৎসক। ব্যাস, 3টা বাক্য শুনে আলো চমকে তাকালো তার বাবার দিকে। কি বলছে তার বাবা? মেঘালয়? মাহারিন আন্টি তাকে কেন চাইবে? তার মাঝে স্পেশাল কিছুই নেই। মেঘালয় মানুষটাকে সেই প্রথম দিন থেকে আলো মিথ্যা বলেছে, এড়িয়ে গেছে। শেষবার তো তার সামনে আপত্তিকর অবস্থায় পড়েছিল। তুই অনুমতি দিলে আমি তাদের আগামীকাল আসতে বলবো। আলোর অবাকে রেস কাটতে না কাটতে আফসার সাহেবের শেষের কথাটুকু শুনে আলো চট করে উঠে দাঁড়ালো। এই ঘর থেকে বেরিয়ে যেতে যেতে তার বাবাকে বলে গেল, আমি তাদের যোগ্য নয় বাবা, তাদের আসতে বারণ করে দেবে। আমার এত সৌভাগ্য হয়নি আমি মাহারিন আহমেদের ছেলের বউ হতে পারবো।